একটি ব্যস্ত টেক্সটাইল মিলের চার দেয়ালের মাঝে, যেখানে হাজারো যন্ত্রের গর্জন আর শ্রমিকের ঘামের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে, সেখানে জীবনের গল্পগুলো কখনো কখনো বড্ড ফিকে হয়ে যায়। কিন্তু সেই ধুলোবালি মাখা যান্ত্রিকতার ভিড়েও মাঝে মধ্যে এমন কিছু নিঃশব্দ সংগ্রামের গল্প লুকিয়ে থাকে, যা সময়ের কঠিন আবরণ ভেদ করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে সামনে আসে। এটি তেমনই এক অসামান্য আত্মমর্যাদা আর নীরব লড়াইয়ের আখ্যান, যা প্রমাণ করে যে অন্ধকার যতই গভীর হোক না কেন, সত্য আর সততার আলো তাকে জয় করবেই। বন্ধুরা, আশা টেক্সটাইল নামের একটি কারখানায় প্রতিদিনের মতো কাজ চলছিল। চারদিকে মেশিনের ঘড় ঘড় শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। কেউ কাপড় কাটছিল, কেউ সেলাইয়ের কাজে ব্যস্ত ছিল, আবার কেউ তৈরি হয়ে যাওয়া পোশাকগুলো ভাঁজ করে প্যাকেটজাত করছিল। সেই কারখানার এক কোণে বাকি সবার থেকে একটু আলাদা হয়ে বসেছিল মায়া। মায়া নিঃশব্দে নিজের কাজে মগ্ন থাকত। সে না কারো সাথে বেশি কথা বলতো, না কারো সাথে কোনো বিশেষ সম্পর্ক রাখত। শুধু মেশিন চলত আর তার হাতগুলো এক মুহূর্ত না থেমে অবিরাম কাজ করে যেত। যদি কোনো পোশাকে সামান্যতম ত্রুটি চোখে পড়ত, তবে সে কাউকে না জানিয়ে নিজেই তা নিপুণভাবে ঠিক করে দিত। ধীরে ধীরে কারখানার সবাই বুঝতে শুরু করেছিল যে এই মেয়েটি কাজে যেমন অত্যন্ত দক্ষ, স্বভাবের দিক থেকে ঠিক ততটাই শান্ত। তবে যেখানে কিছু মানুষ তার নিরলস পরিশ্রমের প্রশংসা করত, সেখানে কিছু মানুষ আবার তাকে বড় অদ্ভুত নজরেও দেখত। তারা আড়ালে বলতো, জানি না কেমন মেয়ে এটি, কারো সাথে একটা কথা পর্যন্ত বলে না, আর কাজও দেখ কত বেশি করে। ধীরে ধীরে তাকে নিয়ে নানা কানাঘুষা শুরু হয়েছিল, কিন্তু মায়ার কানে সেসব কথা পৌঁছালেও তাতে তার কিছু আসতো যেত না। তার মনে শুধু একটাই চিন্তা কাজ করত, যেন সঠিক সময় মতো কাজ শেষ হয়, যাতে সে দ্রুত বাড়িতে ফিরতে পারে। কারণ ঘরের কোণে কেউ একজন তৃষ্ণার্ত চোখে তার জন্য অপেক্ষা করত। একজন অসুস্থ বৃদ্ধ মানুষ, যে নিজে থেকে ঠিকমতো উঠে দাঁড়াতে পর্যন্ত পারত না। মায়ার কাছে তিনি শুধু পারিবারিক দায়িত্ব ছিলেন না, বরং তার জীবনের একমাত্র অবলম্বন ছিলেন। কিন্তু এই সত্যটি কারখানার কেউ ঘুণাক্ষরেও জানত না। এমনকি কারখানার তরুণ মালিক সোহেল রহমানও জানতেন না। সোহেল প্রায়ই কারখানা পরিদর্শনে আসতেন। তিনি প্রতিটি বিভাগের কাজ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতেন। একদিন যখন প্রথমবার তার তীক্ষ্ণ নজর মায়ার ওপর পড়ল, তিনি বেশ কিছুক্ষণ সেখানে ঠাঁই দাঁড়িয়ে তাকে কাজ করতে দেখলেন। বাকি শ্রমিকরা যেখানে কাজের ফাঁকে বারবার থামত বা কথা বলতো, সেখানে মায়া মাথা না তুলে এক মনে অনবরত কাজ করে যাচ্ছিল। সোহেল পাশে দাঁড়িয়ে থাকা ম্যানেজারের কাছে জানতে চাইলেন, এই মেয়েটি কে? স্যার, নতুন যোগ দিয়েছে, মাস দুয়েক হলো এসেছে, ম্যানেজার উত্তর দিলেন। কাজ কেমন করে ও? স্যার, আমাদের কারখানার সবথেকে নিখুঁত কাজ ওই করে। সোহেল আবারও একবার মায়ার দিকে তাকালেন এবং মুখে কিছু না বলেই সেখান থেকে নিঃশব্দে চলে গেলেন। সেই দিনের পর থেকে তিনি যখনই কারখানা পরিদর্শনে আসতেন, একবার অবশ্যই দূর থেকে মায়ার কাজ করার ভঙ্গি দেখতেন। ধীরে ধীরে তিনি অনুভব করতে পারলেন যে এই মেয়েটি শুধু অভাবী বা পরিশ্রমী নয়, বরং তার কাজের ধরনে এক গভীর বুদ্ধিমত্তার ছাপ রয়েছে। একদিনের ঘটনা। কারখানায় একটি বিশাল বড় আন্তর্জাতিক অর্ডার এসেছিল। সবাই নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করতে প্রচণ্ড ব্যস্ত ছিল। এরই মাঝে অসাবধানতাবশত কিছু দামি কাপড়ের কাটিংয়ে বড় ধরনের ভুল হয়ে গেল। বাকি শ্রমিকরা ভয়ে ঘাবড়ে গেল। তারা বলাবলি করতে লাগল যে এই পুরো চালানটি বাতিল হয়ে যাবে এবং এতে কোম্পানির ব্যাপক আর্থিক লোকসান হবে। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তে মায়া এগিয়ে এলো এবং কাপড়গুলো হাতে তুলে নিল। সে কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে ত্রুটিগুলো পর্যবেক্ষণ করল এবং নিঃশব্দে সেগুলো মেরামত করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে সেই ত্রুটিপূর্ণ কাপড়কে এমন শৈল্পিকভাবে নতুন রূপ দিল যে তা আগের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় দেখাতে লাগল। যখন সোহেল রহমান এই খবর পেলেন, তিনি নিজে মায়ার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। এই চমৎকার কাজটি কি তুমি করেছ? তিনি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন। মায়া বিনয়ের সাথে মাথা নিচু করে জবাব দিল, জি স্যার। কিভাবে এটা সম্ভব করলে? স্যার, সামান্য নকশা পরিবর্তন করে দিয়েছি, কাপড় আসলে নষ্ট ছিল না। সোহেল কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে রইলেন। মায়ার চোখে মুখে কোনো অহংকারের চিহ্ন ছিল না, ছিল শুধু সহজাত সারল্য আর নিজের দক্ষতার উপর অগাধ আত্মবিশ্বাস।
এই ঘটনার কিছুদিন পরেই সোহেল রহমানের নজরে মায়ার মর্যাদা পুরোপুরি বদলে গেল এবং অল্প সময়ের মধ্যেই মায়াকে ফ্লোর সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়া হলো। এখন তাকে নিজের হাতের কাজের বদলে বাকিদের কাজ তদারকি করতে হতো। আর ঠিক এখান থেকেই তার জীবনের আসল অগ্নিপরীক্ষা শুরু হলো। কারণ যারা এতদিন তার সাথে সাধারণ কর্মী হিসাবে কাজ করত, এখন তাদের এই মায়ার অধীনে কাজ করতে হচ্ছিল, এবং এই বিষয়টি কারখানার পুরনো অনেক শ্রমিকই মেনে নিতে পারছিল না। ধীরে ধীরে পুরো কারখানায় ফিসফাস আর কানাঘুষা শুরু হয়ে গেল। এত দ্রুত পদোন্নতি, এর পিছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। বুঝতে পারছো তো কেন ওই সুযোগ পেয়েছে? এখন এই কুরুচিপূর্ণ কথাগুলো শুধু মায়ার আড়ালে নয়, বরং তার সামনেও উচ্চারিত হতে লাগল। একদিন মধ্যাহ্নভোজের বিরতির সময় কিছু ঈর্ষান্বিত মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মায়ার সামনেই বলতে লাগল, কিছু মানুষের ভাগ্য তো দেখি রকেটের গতিতে চলে, অথবা মালিককে খুশি করার অন্য কোনো বিশেষ উপায় তাদের জানা থাকে। মায়া সব কটু কথা নিজের কানে শুনছিল, কিন্তু সে তার স্বভাবজাত গাম্ভীর্য বজায় রেখে কিছু বলল না। সে নিঃশব্দে নিজের টিফিন বক্স বন্ধ করল এবং সেখান থেকে উঠে চোখের পানি আড়াল করে চলে গেল। তার চোখে কষ্টের জল অবশ্যই জমেছিল, কিন্তু সে কাউকে সেই দুর্বলতা প্রকাশ পেতে দেয়নি। সেই দিন বিকেলের দিকে কাজ তদারকি করতে করতে হঠাৎ মায়ার প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করল। তার চোখের সামনে পুরো কারখানাটা কেমন যেন অন্ধকার হয়ে এলো, হাতের মুঠো দুর্বল হয়ে এলো এবং পরের মুহূর্তেই সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। কারখানার ভেতর মুহূর্তেই এক বিশাল হুলস্থুল পড়ে গেল। সবাই চিৎকার করে বলতে লাগল, আরে মায়া পড়ে গেছে, তাড়াতাড়ি দেখ কি হয়েছে ওর। সব শ্রমিক কাজ ফেলে ঘাবড়ে গিয়ে তার চারপাশে ভিড় করল। কেউ তাকে তোলার বৃথা চেষ্টা করছিল, কেউ আবার নিছক দর্শকের মতো দাঁড়িয়ে দেখছিল। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই খবর সরাসরি মালিক সোহেলের কানে পৌঁছে গেল। সোহেল তখন কারখানার বাইরের অফিসে একটি জরুরি মিটিংয়ে ছিলেন, কিন্তু যখনই তিনি মায়ার অসুস্থতার কথা শুনতে পেলেন, তিনি 1 সেকেন্ড দেরি না করে দ্রুত দৌড়ে কারখানার ভেতরে পৌঁছালেন। তার চোখে মুখে তখন তীব্র উদ্বেগ আর আতঙ্ক স্পষ্ট ফুটে উঠছিল। তিনি সরাসরি সেই ভিড়ের মধ্যে পৌঁছালেন যেখানে মায়া নিথর হয়ে মেঝেতে পড়েছিল, এবং আশেপাশের মানুষ শুধু দাঁড়িয়ে তামাশা দেখছিল। সরে যান সবাই, একটু জায়গা দিন। সোহেল অত্যন্ত কঠোর আর রাগী গলায় চিৎকার করে উঠলেন। তার সেই গগনবিদারী কণ্ঠস্বর শুনে সবাই সাথে সাথে একপাশে সরে গিয়ে পথ করে দিল। মায়া সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল। তার মুখ ফ্যাকাশে পাণ্ডুর বর্ণ ধারণ করেছিল এবং শ্বাস প্রশ্বাস অত্যন্ত ধীর হয়ে এসেছিল। সোহেল বিন্দুমাত্র দ্বিধা না করে মায়াকে নিজের 2 হাতে পাজাকোলা করে তুলে নিলেন এবং নিজের ব্যক্তিগত গাড়ির দিকে ছুটলেন। কেউ কি আমার সাথে সাহায্য করতে আসবে? তিনি জানতে চাইলেন। বন্ধুরা, হাসপাতালে পৌঁছনো মাত্রই সোহেল ডাক্তারদের জরুরি ডাক দিলেন। চিকিৎসকরা দ্রুত মায়াকে স্ট্রেচারে করে জরুরি বিভাগে নিয়ে গেলেন এবং তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। রোগীর সাথে কে আছেন? তিনি প্রশ্ন করলেন। আমি আছি, সোহেল এগিয়ে গিয়ে উত্তর দিলেন। ডাক্তার খুব গম্ভীর স্বরে বললেন, এনার শারীরিক অবস্থা একদম ভালো নয়। উনি বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন, কিন্তু উনি কোনো চিকিৎসা বা ওষুধ নেননি। শরীরে প্রচণ্ড পুষ্টির অভাব আর দুর্বলতা রয়েছে, আর কিছুক্ষণ দেরি করে নিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। সোহেল এই কথা শুনে বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে মেয়েটি সারাদিন কারখানায় এত পরিশ্রম করে, সে নিজের শরীরের প্রতি এমন চরম অবহেলা কেন করল। এখন উনি কেমন আছেন? তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন। আপাতত বিপদমুক্ত বলা যায়, তবে তার এখন দীর্ঘ বিশ্রামের প্রয়োজন, ডাক্তার পরামর্শ দিলেন। সোহেল বিন্দুমাত্র দেরি না করে হাসপাতালে ভর্তির সমস্ত অগ্রিম টাকা জমা দিলেন এবং নিজেই সেখানে রাত জেগে বসে রইলেন। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর মায়ার জ্ঞান ফিরে এলো। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখের সামনে হাসপাতালের অচেনা সাদা ছাদ দেখে সে হতভম্ব হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না সে কোথায় আছে। তারপর তার নজর পাশে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা সোহেল রহমানের উপর পড়ল। সে ভয়ে আড়ষ্ট হয়ে গেল এবং দুর্বল শরীরে ওঠার চেষ্টা করতে লাগল। একদম নড়াচড়া করবে না, চুপচাপ শুয়ে থাকো, সোহেল কোমল স্বরে বললেন। স্যার, আমি এখানে কেন? মায়া খুব ক্ষীণ স্বরে প্রশ্ন করল।
তুমি কারখানায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, তাই তোমাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে, সোহেল শান্ত গলায় উত্তর দিলেন। মায়ার ফ্যাকাশে মুখে দুশ্চিন্তার কালো ছায়া ফুটে উঠল। স্যার, হাসপাতাল? কিন্তু আমার কাছে তো চিকিৎসার খরচ চালানোর মতো টাকা নেই। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। সোহেল সাথে সাথে তাকে আশ্বস্ত করে বললেন, তোমাকে এই টাকার চিন্তা এক মুহূর্তের জন্যও করতে হবে না, সব খরচ আমি নিজের দায়িত্বে দেখে নেব। না স্যার, আমি আপনার এত দয়া নিতে পারবো না, মায়া প্রতিবাদ করল। সোহেল একটু কঠোর অথচ দরদি কণ্ঠে বললেন, তুমি আমার প্রতিষ্ঠানে কাজ করার সময় অসুস্থ হয়েছ, তাই তোমার সুস্থতা নিশ্চিত করা মালিক হিসেবে আমার নৈতিক দায়িত্ব। আর এটাকে দয়া ভেবে নিজেকে ছোট করো না। মায়া তখন নিরুপায় হয়ে চুপ হয়ে গেল, কারণ তার আর কোনো প্রতিবাদ করার শক্তি ছিল না। পরের 2 দিন সে হাসপাতালেই চিকিৎসাধীন ছিল। সোহেল প্রতিদিন নিয়ম করে এসে তার শারীরিক অবস্থার খোঁজ নিতেন। প্রয়োজনীয় ওষুধ আর পুষ্টিকর খাবার সবকিছু তিনি নিজ তত্ত্বাবধানে নিশ্চিত করলেন। কিন্তু মায়ার মনের গভীরে একটি অপরাধবোধ কাজ করছিল। তার মনে হচ্ছিল সে বিনা কারণে অন্য একজনের ওপর বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, 3য় দিনের মাথায় ডাক্তার মায়াকে রিলিজ দিয়ে দিলেন। সোহেল নিজেই তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার দামি গাড়িটি একটি জরাজীর্ণ বস্তি এলাকার জীর্ণ শীর্ণ পুরনো ঘরের সামনে এসে থামল। তুমি কি এই পরিবেশেই থাকো? সোহেল অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জি স্যার, মায়া খুব নিচু স্বরে উত্তর দিল। সে ঘরের ভেতর পা রাখা মাত্রই ভেতর থেকে এক ক্ষীণ কণ্ঠের বৃদ্ধ মানুষের ডাক শোনা গেল। মায়া, মা আমার, তুই এসেছিস? মায়া দ্রুত ভেতরে গিয়ে বলল, জি বাবা, আমি ফিরে এসেছি। সোহেল ততক্ষণে কৌতূহল নিয়ে দরজার কাছে পৌঁছে গিয়েছিলেন। তিনি দেখলেন একটি জীর্ণ তোশকের ওপর একজন বয়স্ক মানুষ শুয়ে আছেন, যার শরীর এতটাই ভেঙে পড়েছে যে তিনি একা উঠে বসতে পর্যন্ত পারছিলেন না। এ কে মা? বৃদ্ধ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। বাবা, ইনি আমাদের কারখানার মালিক। ইনার জন্যই আজ আমি সুস্থ হয়ে ফিরতে পেরেছি, মায়া পরিচয় করিয়ে দিল। বৃদ্ধের চোখে কৃতজ্ঞতার অশ্রু টলমল করে উঠল। বাবা, তুমি আমার মেয়ের ওপর অনেক বড় দয়া করেছ, তিনি কাঁপানো গলায় বললেন। সোহেল সাথে সাথে মায়ার বাবার হাত ধরে বললেন, কাকু, এমন কথা বলবেন না, এটা তো একজন মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল। ঠিক সেই সময় সোহেলের তীক্ষ্ণ নজর ঘরের চারপাশের দৈন্য দশার ওপর পড়ল। ঘরটি ছিল জরাজীর্ণ, পুরনো স্যাঁতস্যাঁতে দেয়াল, যৎসামান্য আসবাবপত্র এবং প্রতিটি কোণ থেকে অভাবের ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। সোহেল মুহূর্তের মধ্যে সব সত্য উপলব্ধি করতে পারলেন। এখন তিনি বুঝতে পারলেন কেন মায়া নিজের অসুস্থতার জন্য ওষুধ কেনেনি। সে আসলে নিজের জীবনের আনন্দ বা আরামের জন্য নয়, বরং এই পঙ্গু বাবা আর ভঙ্গুর সংসার আগলে রাখার জন্যই লড়ছিল। বন্ধুরা, কিছুক্ষণ কুশল বিনিময় করার পর সোহেল রহমান সেখান থেকে চলে গেলেন। কিন্তু ফেরার পথে গাড়িতে বসে তার মনের ভিতর হাজারো চিন্তার ঝড় বইছিল। কিন্তু বন্ধুরা, পরের দিন সকালে সবাই ভেবেছিল যে মায়া হয়তো আরও কয়েকদিন বিশ্রাম নেবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে সে ঠিক সময় মতো কারখানায় হাজির হল। অন্য শ্রমিকরা তাকে দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তারা বলাবলি করতে লাগল, আরে, এ তো দেখি যমদূতকে ফাঁকি দিয়ে ফিরে এসেছে, এখনই কাজ শুরু করে দিল। মায়া কারো কোনো কথায় কান না দিয়ে নিঃশব্দে নিজের জায়গায় গিয়ে বসল এবং দায়িত্ব পালন শুরু করল। সোহেল যখন ফ্যাক্টরিতে এলেন এবং মায়াকে কাজে নিয়োজিত দেখলেন, তিনি নিজেও চরম বিস্মিত হলেন। তুমি এখানে কেন? তোমার তো এখন বিশ্রাম করার কথা, তিনি সরাসরি গিয়ে বললেন। স্যার, আমাকে কাজ করতেই হবে, মায়া খুব দৃঢ়তার সাথে উত্তর দিল। কিন্তু আমি তো তোমাকে ছুটি দিয়েছি, সোহেল বললেন। মায়া খুব করুণ অথচ শান্ত গলায় জবাব দিল, স্যার, যদি আমি একদিনও কাজ না করি তবে আমার পঙ্গু বাবার ওষুধ আর খাবার জুটবে না, সংসার কিভাবে চলবে? সোহেল কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তার কাছে এই বাস্তবতার কোনো পাল্টা উত্তর ছিল না। সেদিনই প্রথম তিনি গভীরভাবে অনুভব করলেন যে মায়া শুধু একজন সাধারণ কর্মী বা পরিশ্রমী মেয়ে নয়, বরং সে এক অপরাজিত সংগ্রামী। সেই দিনের পর থেকে সোহেল রহমানের দৃষ্টিভঙ্গি আমূল বদলে গেল। তিনি এখন মায়াকে শুধু একজন কর্মচারী হিসেবে দেখতেন না, বরং তার জীবনের কঠিন দায়িত্ব আর মানবিকতাকেও সম্মান করতে শুরু করলেন। ধীরে ধীরে তিনি কাজের ফাঁকে মায়ার কাছে গিয়ে গল্প করতে শুরু করলেন।
প্রথমে মায়ার কিছুটা সংকোচ বোধ হতো, কিন্তু সোহেলের আন্তরিকতায় পরে সে স্বাভাবিক হয়ে গেল। একদিন কথার পিঠে কথা জমলে সোহেল জিজ্ঞেস করলেন, তুমি কি ঘরের সব ভার একাই সামলাও? মায়া মলিন হাসি হেসে বলল, জি স্যার, এখন তো অভাবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কেউ কি নেই তোমাদের পাশে? সোহেল জানতে চাইলেন। কয়েক মুহূর্ত মায়া বিষণ্ণ মনে চুপ রইল, তারপর খুব নিচু স্বরে বলল, আমার জীবন সঙ্গী ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় তাকে হারানোর পর সব অন্ধকার হয়ে গেছে। সোহেল আর কোনো অপ্রীতিকর প্রশ্ন করলেন না, কিন্তু তখন থেকেই তার মনের গহীনে মায়ার জন্য শুধু শ্রদ্ধাই নয়, বরং এক অজানা গভীর অনুভূতির জন্ম হতে শুরু করল, এবং তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে এই টানটি কিসের। আর মালিক শ্রমিকের এই সখ্যতা ধীরে ধীরে কারখানার অন্য শ্রমিকদের বিষাক্ত নজরে আসতে শুরু করল। আর ঠিক এখান থেকেই শুরু হলো আসল কুৎসা আর ভুল বোঝাবুঝি। এখন সবার দেখার ভঙ্গি পাল্টে গেল। আগে যারা মায়াকে লড়াই করা মেয়ে ভাবত, এখন তারাই তার চরিত্রে কলঙ্ক লেপন করতে উঠে পড়ে লাগল। কারখানার কোনায় কোনায় বিষ বাষ্পের মতো রটনা ছড়িয়ে পড়ল। এখন তো সব স্পষ্ট, কেন এত দ্রুত উন্নতি আর খাতির? আড়ালে নিশ্চয়ই অন্য কোনো খেলা চলছে। মালিক কেনই বা প্রতিদিন এর কাছে এসে বসে থাকে? এমন নোংরা কথাগুলো এখন আর আড়ালে নয়, বরং মায়ার কানের কাছেই উচ্চারিত হতে লাগল। মায়া যখনই কারো পাশ দিয়ে হেঁটে যেত, মানুষ বিদ্রূপের হাসি হাসত অথবা কদর্য ইশারা করত। এসব আচরণ তার কোমল হৃদয়ে বিষাক্ত তীরের মতো বিদ্ধ, কিন্তু সে কোনো দিন কাউকে পাল্টা জবাব দেয়নি। সে শুধু দাঁতে দাঁত চেপে নিজের কাজ করে যেত, যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। কিন্তু একজন মানুষ যতই ধৈর্যশীল বা মজবুত হোক না কেন, প্রতিদিনের মানসিক নির্যাতন সে অনন্তকাল সহ্য করতে পারে না। একদিন কাজ করতে করতে অপমানের জ্বালায় তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে সাথে সাথে মাথা নিচু করে ওড়না দিয়ে চোখ মুছে নিল, যাতে কেউ তার কান্না দেখে আবার নতুন খোরাক না পায়। কিন্তু ভেতরে ভেতরে সে ক্রমশ ক্ষয়ে যাচ্ছিল। সেই দিন লাঞ্চের সময় সোহেল রহমান বরাবরের মতো মায়ার পাশে এসে বসলেন। তিনি লক্ষ্য করলেন, মায়া আজ অন্যদিনের চেয়ে অনেক বেশি ম্লান আর স্তব্ধ হয়ে আছে। কি হয়েছে তোমার? মন খারাপ? সোহেল বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন। কিছু না স্যার, আমি ঠিক আছি। মায়া কোনো মতে নজর নিচু করে বলল, মিথ্যে বলো না, আমি তোমার চোখের ভাষা পড়তে পারি। সোহেল খুব দরদ দিয়ে বললেন। মায়া কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ সাহস সঞ্চয় করে বলল, স্যার, মানুষ আমাকে নিয়ে খুব নোংরা সব রটনা ছড়াচ্ছে। সোহেল বুঝতে পারলেন কারখানার কলুষিত পরিবেশের কথা। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, লোকেরা তো বলবেই মায়া, তাদের কাজই হলো অন্যের পিছে লাগা। তুমি শুধু নিজের লক্ষ্যের দিকে তাকাও। মায়া এবার সাহস করে সোহেলের চোখের দিকে তাকালো, এবং তার চোখে তখন যন্ত্রণার আগুন জ্বলছিল। স্যার, লড়াইটা যদি শুধু দারিদ্র্যের হতো তবে আমি হার মানতাম না, কিন্তু লড়াইটা এখন আমার চরিত্রের আর সম্মানের। সে আর্তনাদ করে উঠল। সোহেল প্রথমবার মায়ার কথার সামনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি তীব্রভাবে অনুভব করলেন যে এই পরিস্থিতি এখন আর নিছক গুজব নয়, বরং এটি একটি নিষ্পাপ মেয়ের আত্মসম্মানকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। সেই দিনের পর সোহেল সিদ্ধান্ত নিলেন যে তিনি কিছুটা দূরত্ব বজায় রাখবেন, যাতে লোকজনের কুৎসিত আলোচনা বন্ধ হয়। কিন্তু অদ্ভুতভাবে তিনি যত বেশি দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেন, গুজব ততই আগুনের মতো ছড়িয়ে পড়ল। এখন মানুষ বলতে শুরু করল, দেখলে তো, এখন আড়ালে যাওয়ার চেষ্টা করছে, ডালমে কুচ কালা হ্যাঁ। পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগল। এরই মধ্যে একদিন কারখানার সবথেকে পুরনো আর অভিজ্ঞ কর্মী রাহিমা বেগম সরাসরি সোহেল রহমানের কেবিনে ঢুকলেন। বাবা সোহেল, যদি বেয়াদবি না নাও তবে একটা সত্যি কথা বলতে চাই, তিনি বললেন। বলুন রাহিমা খালা, কোনো দ্বিধা করবেন না, সোহেল উত্তর দিলেন। বাবা, এই যে কারখানা জুড়ে নোংরা কথা রুটছে, এটা থামার কোনো লক্ষণ আমি দেখছি না। আর এতে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে ওই অসহায় মেয়ে মায়ার। ওর সম্মান ধুলোই মিশিয়ে দেওয়া হচ্ছে, রাহিমা বেগম খুব গাম্ভীর্যের সাথে বললেন। সোহেল মাথা নিচু করে সব শুনতে লাগলেন। বাবা, তুমি যদি সত্যি ওকে মন থেকে শ্রদ্ধা করো আর ওর ভালো চাও, তবে ওকে এভাবে মাঝ রাস্তায় ফেলে রেখো না, রাহিমা বেগম আরও বললেন। তবে আমি আর কি করতে পারি? সোহেল অসহায়ত্বের সুরে জানতে চাইলেন। রাহিমা বেগম কয়েক মুহূর্ত তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন,
সোহেল বাবা, যদি তোমার মনে ওর জন্য সত্যি কোনো ঠাঁই থাকে তবে ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ঘরে তুলে নাও। তবেই দেখবে এসব বিষাক্ত মুখগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। এই কথাটি শোনার পর সোহেল যেন এক অন্য ভুবনে হারিয়ে গেলেন। তিনি এর আগে কখনো বিবাহ বা সংসারের কথা মায়াকে জড়িয়ে ভাবেননি, কিন্তু এখন যখন তিনি নিজের বিবেককে প্রশ্ন করলেন, উত্তরটি ছিল কাঁচের মতো স্বচ্ছ। তার মনে মায়ার জন্য শুধু করুণা বা দয়া ছিল না, ছিল তার চেয়েও গভীর কিছু। তিনি মায়াকে বুঝতে শুরু করেছিলেন। তার জীবন সংগ্রামের প্রতি তার এক গভীর টান তৈরি হয়েছিল এবং তিনি মনে মনে তাকে আপন করে নিতে চেয়েছিলেন। কিন্তু তার মনে এক প্রচণ্ড ভয় কাজ করছিল। যদি তিনি বিয়ের প্রস্তাব দেন তবে কি মায়া তাকে ভুল বুঝবে? মায়া কি ভাববে যে তার অভাবের সুযোগ নিয়ে সোহেল তাকে পাওয়ার চেষ্টা করছেন? এই মানসিক টানাপোড়েনে তিনি আরও কয়েকদিন পার করে দিলেন। অন্যদিকে রহিমা বেগম একদিন নির্জনে মায়ার সাথেও কথা বললেন। মা মায়া, একটা কথা বলি, রহিমা খালা বললেন। যদি সোহেল বাবা তোকে বিয়ে করতে চায়? মায়া যেন আকাশ থেকে পড়ল। আপনি কি বলছেন খালা? ওনার মতো মানুষের সাথে আমার নাম? সে আঁতকে উঠল। আমি ঠিকই বলছি রে মা, রহিমা খালা তাকে বুঝিয়ে বললেন। মানুষ তো এমনিতেই তোর নামে কলঙ্ক লেপন করছে। যদি বিয়েটা হয়ে যায় তবে সব মিথ্যে অভিযোগ এক নিমিষেই ধুয়ে যাবে। মায়া বেশ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, খালা, আমি তো কোনো রাজপুত্রের স্বপ্ন দেখি না। আমার জীবনটা তো শুধু বেঁচে থাকার লড়াই। কিন্তু যদি সোহেল নিজে এগিয়ে আসে? রহিমা খালা পুনরায় জিজ্ঞেস করলেন। মায়া এবার গভীর চিন্তায় ডুবে গেল এবং কিছুক্ষণ পর খুব পরিষ্কার করে বলল, বিয়ে আমি করতে পারি খালা, কিন্তু আমার একটাই অলঙ্ঘনীয় শর্ত আছে। কি শর্ত মা? রহিমা খালা উৎসুক হয়ে জানতে চাইলেন। আমি আমার পঙ্গু বাবাকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাব না। যে মানুষটি আমাকে গ্রহণ করবেন তাকে আমার বাবাকেও আপন করে নিতে হবে। মায়া খুব দৃঢ়তার সাথে তার সিদ্ধান্তের কথা জানাল। রহিমা বেগম এই উত্তর শুনে তৃপ্তির হাসি হাসলেন। এখন তার কাছে সব সমস্যার সমাধান ছিল। তিনি সাথে সাথে সোহেলের কাছে ফিরে গেলেন এবং মায়ার শর্তের কথাটি খুলে বললেন। সোহেল যখনই এই কথাটি শুনলেন তার সারা মুখ এক স্বর্গীয় শান্তিতে ভরে উঠল। এখন তার মনের সমস্ত দ্বিধা আর ভয় কর্পূরের মতো উড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে যদি সঠিক আর সম্মানের পথে এগোনো যায় তবে এই অসম্ভবের দেওয়াল ভেঙে সুন্দর একটি ভবিষ্যৎ গড়া সম্ভব। আর ঠিক সেই মুহূর্তেই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেললেন। পরের দিন পুরো কারখানায় বরাবরের মতো কাজ চলছিল, কিন্তু বাতাসে ছিল এক থমথমে উত্তেজনা। সোহেল রহমান হঠাৎ গম্ভীর ভঙ্গিতে কারখানার ফ্লোরে ঢুকলেন এবং কারো সাথে কথা না বলে সরাসরি মায়ার টেবিলের দিকে ধাবিত হলেন। সবার কাজ থেমে গেল এবং প্রতিটি চোখ তাদের দিকে নিবদ্ধ হল। মায়া কিছু বুঝে ওঠার আগেই সোহেল সবার সামনে মায়ার হাতটি শক্ত করে ধরলেন এবং বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আজকের পর এই কারখানার কোনো মানুষ এই মেয়েটির সম্পর্কে একটিও কটু শব্দ উচ্চারণ করবে না, কারণ আজ থেকে মায়া আমার বাগদত্তা এবং আমি খুব শীঘ্রই ওকে বিয়ে করতে চলেছি। পুরো কারখানা জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। মায়ার বুকের ধরফরানি বেড়ে গেল। সে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল, বুঝতে পারছিল না এই অলৌকিক ঘটনাটি কিভাবে ঘটে গেল। সোহেল মায়ার চোখের দিকে তাকিয়ে খুব আদরের সাথে বললেন, মায়া, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ থেকে আমি তোমার সব দায়িত্বের ভাগিদার, আর তোমার বাবাও আমাদের সাথেই থাকবেন। মায়ার চোখের কোণ দিয়ে তখন আনন্দের প্লাবন নেমে এলো, কিন্তু তখনও কেউ জানত না যে এই সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তটি সমাজ আর মানুষের সংকীর্ণ মানসিকতাকে কতটা জোরালো থাপ্পড় মারতে চলেছে। বন্ধুরা, কারখানার পরিবেশ তখনও একদম নিস্তব্ধ হয়েছিল, যেন প্রত্যেকে সোহেলের এই অকল্পনীয় সিদ্ধান্তটিকে হজম করার চেষ্টা করছে। মায়ার দুচোখ বেয়ে অবিরল অশ্রু ঝরছিল, কিন্তু এবার সেই অশ্রু ছিল পরম স্বস্তির। এতদিন ধরে যে অপমানের পাহাড় তার উপর চেপে বসেছিল, আজ যেন এক নিমেষে সেই পাহাড় সরে গিয়ে মুক্তি মিলল। সোহেল তখনও মায়ার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। তিনি খুব নিচু স্বরে মায়াকে বললেন, মায়া, যদি তোমার মনে বিন্দুমাত্র অমত থাকে তবে তুমি এখনই বলতে পারো। আমি তোমাকে কোনো কিছুর জন্য বাধ্য করব না।
তার গলায় ছিল অসীম বিশ্বাস আর ভালোবাসা, কোনো জবরদস্তি ছিল না। মায়া সোহেলের চোখের দিকে তাকালো এবং তার চোখের ভেতর সে এক বিশাল নিরাপদ আশ্রয় খুঁজে পেল। কয়েক মুহূর্তের জন্য সে নির্বাক হয়ে রইল। তার মনে গত কয়েক বছরের সমস্ত দুঃখের স্মৃতিগুলো ভেসে উঠল। স্বামীর মৃত্যু, দারিদ্র্য, অসুস্থ বাবা আর মানুষের সেই বিষাক্ত হাসি। সে ধীরে ধীরে মাথা নেড়ল এবং কান্নাসিক্ত কণ্ঠে বলল, আমার কোনো আপত্তি নেই স্যার। তার কণ্ঠস্বর ধীর হলেও সেখানে এক অজেয় শক্তির আভাস ছিল। যেমনই এই ঘোষণাটি মায়ার মুখ থেকে বের হল, কারখানার শ্রমিকদের চেহারার রং যেন মুহূর্তেই বদলে গেল। কিছু মানুষ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল, কিছু মানুষের মাথা লজ্জায় নত হয়ে গেল যারা মায়াকে নিয়ে কুৎসা রটিয়েছিল, এবং কয়েকজন আবার ভেতরে ভেতরে প্রচণ্ড হিংসায় পুড়ছিল। কিন্তু এখন আর কারো সাহস ছিল না সোহেল রহমানের মুখের উপর কোনো কথা বলার। সোহেল সেই সময়েই দাঁড়িয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে ঘোষণা করলেন, খুব দ্রুতই আমাদের বিয়ের অনুষ্ঠান হবে এবং আমি চাই সবকিছু একদম স্বচ্ছ আর সম্মানের সাথে সম্পন্ন হোক। তার কথায় এমন দৃঢ়তা ছিল যে সেখানে উপস্থিত কোনো মানুষ কোনো প্রশ্ন তোলার সাহস পেলেন না। এই কথাটি বলে তিনি ধীরে মায়ার হাত ছেড়ে দিলেন এবং কোনো কথা না বলে নিজের কেবিনে ফিরে গেলেন। কিন্তু তাঁরই একটি সিদ্ধান্ত কারখানার সেই বিষাক্ত পরিবেশকে কয়েকদিনই আমূল বদলে দিল। এখন কারখানায় সেই কুরুচিপূর্ণ কানাঘুষার ছিটে ফুটাও অবশিষ্ট ছিল না। যারা আগে মায়াকে নিয়ে রগরগে গল্প বানাত, তারাই এখন মায়ার সাথে চোখ মেলাতে ভয় পেত। কারো মুখে অপরাধ বোধ ছিল, তো কেউ একদম চুপচাপ থাকাই মঙ্গলজনক মনে করছিল। মায়াও আগের মতোই শান্ত হয়ে নিজের দায়িত্ব পালন করতে লাগল, কিন্তু এখন তার মনে আর সেই পুরনো আতঙ্ক বা অস্থিরতা ছিল না। তার চোখে মুখে এখন এক অদ্ভুত প্রশান্তি খেলা করত। ধীরে ধীরে বিয়ের প্রস্তুতি চূড়ান্ত হল। সোহেল শুরু থেকেই মনস্থির করেছিলেন যে তিনি কোনো চাকচিক্য বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে ঘরোয়াভাবেই বিয়েটি করবেন। তিনি বিশ্বাস করতেন যে সম্পর্কের আসল গভীরতা মানুষের দেখা নিতে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসায় থাকে। মায়ারও এই চিন্তাটি খুব পছন্দ হল এবং সে সানন্দে রাজি হয়ে গেল। বিয়ের সেই কাঙ্ক্ষিত দিনে তারা দুজন এক পবিত্র মিলনস্থলে মিলিত হলেন। খুব সীমিত সংখ্যক কাছের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। কোনো অহেতুক জাঁকজমক ছিল না, ছিল শুধু নির্মল সারল্য আর হৃদয়ের সত্যতা। চারদিকে পবিত্র মন্ত্র বা দোয়ার ধ্বনি উচ্চারিত হতে লাগল। মায়া আর সোহেল একে অপরের পাশে বসে এক নতুন জীবনের শপথ নিলেন। মায়ার মনে হালকা উত্তেজনা থাকলেও তার চেয়েও বেশি ছিল এক পরম নির্ভরতা, যে আজ থেকে তার জীবনের হাল এমন একজন শক্ত মানুষের হাতে। যখন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল, তখন তারা এক অলঙ্ঘনীয় পবিত্র বন্ধনে জড়িয়ে পড়লেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সোহেল রহমান যে প্রথম কাজটি করলেন তা হল তিনি সরাসরি মায়ার সেই জীর্ণ কুটিরে গেলেন। সেখানে মায়ার বৃদ্ধ বাবা তোশকে শুয়ে ছটফট করছিলেন। বাবা, আপনার চিন্তা করার দিন শেষ, এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। সোহেল গভীর মমতার সাথে বৃদ্ধের হাত ধরে বললেন। মায়ার বাবার চোখ দিয়ে তখন অঝরে জল পড়তে লাগল। বাবা, আমি তোমাদের উপর বিরাট বোঝা হয়ে যাব, তিনি খুব করুণ স্বরে বললেন। সোহেল সাথে সাথে প্রতিবাদ করে বললেন, আপনি কোনো বোঝা নন বাবা, আপনি আমাদের মাথার ছায়া এবং বড়দের আশীর্বাদ ছাড়া। বন্ধুরা, কিছুদিনের মধ্যেই মায়ার বাবাকে সোহেলের আলিশান বাড়িতে নিয়ে আসা হল। সেখানে তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার আর সেবিকা নিয়োগ করা হল। নিয়মিত উন্নত খাবার আর ওষুধের প্রভাবে বৃদ্ধের শারীরিক অবস্থায় এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। এখন মায়াকে আর এক মুহূর্তের জন্যেও অভাবের কথা ভাবতে হতো না। অন্যদিকে সোহেল রহমানের কারখানার পূর্ণ দায়িত্ব ধীরে ধীরে মায়া নিজের কাঁধে তুলে নিল। সোহেল তার অন্যান্য ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও তার পূর্ণ বিশ্বাস ছিল যে কারখানার হাল এখন অত্যন্ত মজবুত আর সৎ হাতে রয়েছে। মায়া তার দূরদর্শী কাজ আর মমতাময় আচরণের মাধ্যমে পুরো কারখানার কাজের পরিবেশটিই বদলে দিল। যেখানে আগে শ্রমিকরা শুধু রোবটের মতো কাজ করত, এখন তারা মালিকপক্ষের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কাজকে আরও নিখুঁত করার প্রতিযোগিতা শুরু করল। সে কারখানার প্রতিটি কর্মীর সাথে অত্যন্ত ন্যায়সঙ্গত আর মানবিক ব্যবহার করল। ধীরে ধীরে সেই পুরনো মানুষগুলো,
যারা একদা তার শত্রুতা করেছিল তারাই এখন মায়ার গুণগানে পঞ্চমুখ হয়ে উঠল। এমনকি একদিন সেই সরোজ নামের শ্রমিকটি মায়ার কাছে এসে হাত জোড় করে বলল, মায়া, তুই আজ প্রমাণ করে দিলি যে ধৈর্য ধরলে মানুষের ভাগ্য সত্যিই বদলে যায়। মায়া স্নিগ্ধ হাসিতে উত্তর দিল, ভাগ্য শুধু ধৈর্য ধরলে বদলায় না সরোজ। যদি মনের ইচ্ছা সঠিক হয় তবে ঈশ্বরই সঠিক সময়ে সঠিক মানুষের সাথে মিলিয়ে দেন। বন্ধুরা, সময়ের আবর্তে সব কিছু স্বাভাবিক আর ছন্দময় হয়ে উঠল, কিন্তু মায়া কোনোদিনও তার সেই কঠিন দিনগুলোর কথা ভুলে যায়নি। সে সব সময় মনে রাখত যে সে কোন বন্ধুর পথ পাড়ি দিয়ে আজ এই অবস্থানে পৌঁছেছে। একদিন বিকালে সে যখন তার বিশাল বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল, দেখল তার বাবা পাশেই হুইল চেয়ারে বসে তৃপ্তির হাসি হাসছেন এবং সোহেল তার কাজ। আর সত্যি বলতে কি, পৃথিবীর হাজারো সম্পদের ভিড়ে মানুষের এর চেয়ে বেশি আর কী বা পাওয়ার থাকে? বন্ধুরা, এই জীবনের গল্প থেকে আমরা একটি শিক্ষাই পাই, যে মানুষের সামাজিক পরিচয় বা পরিস্থিতি তার বড় পরিচয় নয়, বরং তার সততা আর দৃঢ় সংকল্পই তাকে শ্রেষ্ঠ করে তোলে। যদি কারো মন স্বচ্ছ হয় এবং লক্ষ্য সৎ হয়, তবে পৃথিবীর সব কুৎসা আর বদনামও একদিন সম্মানের রাজমুকুটে পরিণত হয়। আর যারা সত্যিই মানুষকে ভালোবাসতে জানে, তারা সমাজের হাজারো তুচ্ছ বাধা অতিক্রম করে তার হাত ধরে পাশে থাকে। এখন আপনারাই বলুন, যদি আপনারা মায়ার পরিস্থিতিতে থাকতেন, তবে কি আপনারা সমাজের সেই বিষাক্ত আঘাত সহ্য করে ধৈর্যের পরিচয় দিতেন? আর যদি আপনারা সোহেলের জায়গায় থাকতেন, তবে কি আপনারা সমাজ আর মর্যাদার দেওয়াল ভেঙে এমন এক সাহসী মানবিক সিদ্ধান্ত নিতে পারতেন? আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই মানবিক গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটু হলেও দোলা দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের এই সুন্দর ও সত্য কাহিনীর যাত্রা অব্যাহত রাখতে চ্যানেলটির সাথেই থাকুন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটি হৃদয়স্পর্শী নতুন গল্পের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।